শুভ অপরাহ্ন। আমি ঘড়ি না দেখে, ও মাই গড, দেখি আমার ওয়াল ঘড়িতে 12টা বেজে 1 মিনিট। এবং মোবাইলেও 12টা বেজে 1 মিনিট। বাহ বাহ বাহ। তাহলে ঠিক আছে, অপরাহ্ন তাই না? আফটারনুন, অপরাহ্ন মানে আফটারনুন। কি খবর ভাই? আমি খুব টেনশনে আছি রে ভাই। আমি খুব আবেগপ্রবণ মানুষ, অনুভূতিশীল। তার মানে দেশের অবস্থা যখনই একটু কেমন জানি হয়ে যায়, আমার মনে হয় এই বুঝি কিছু মানুষ মরে গেল, মেরে ফেলা হলো, এই বুঝি আগুন লাগিয়ে পুড়ে ফেললো। কালকে বাসের মধ্যে আহারে একজন ড্রাইভার, বাসের ড্রাইভার নিশ্চিন্তে বাসে সে ঘুমাইছে। চিন্তা করো, কোথায় বাড়ি জানি না, সংসার আছে, ঘর আছে। কারণ একজন ড্রাইভার যখন গাড়ি চালানোর মতো বয়স হয়, আমাদের দেশে বেশিরভাগ ড্রাইভাররাই বিয়ে করে আগে, তাই না? বিয়ে করে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, ঘর আছে, হয়তো বৃদ্ধ মা বাবা আছে। এই আয়ের টাকা দিয়া সবাইকে খাওয়ায় পড়ায়, টাকা পাঠাবে। ঢাকা শহরে ড্রাইভার গাড়ি চালায়। ঢাকা শহরের হয়তো বা সে স্থায়ী বাসিন্দা না, কারণ যারা ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা তারা বেশিরভাগ ঢাকাইয়া কুট্টি, পুরান ঢাকার মানুষ। ওরা ব্যবসা করে, ওরা কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তুমি দেখবা লুঙ্গিপাড়া, শার্টপাড়া মানুষ, সিম্পল, বডি টডি খুব প্যাটানো, খাওয়া দাওয়া করছে, চেহারা দেখে মনে হয় খুব সুন্দর, কালো আদা দাড়ি অথবা আদা পাকা দাড়ি, কিছু সাদা কিছু কালো দাড়ি। এসব লোকগুলো তুমি দেখবা কোনো মসজিদের সেক্রেটারি, মসজিদের দায়িত্বে আছে, সেই সমাজকর্ম বা গ্রামের মোড়ল, সরি মহল্লার মানে মুদি দোকানদার, অথবা পুরান ঢাকায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ দোকানদারি ব্যবসা করে। তারা লোহা লক্করের দোকান, বিভিন্ন ধরনের ব্যবসা। কিন্তু তুমি বুঝবা না তাদের কত কোটি টাকা। আমি জানি, আমার অনেক আত্মীয় স্বজনও আছে পুরান ঢাকায়। কারণ পুরান ঢাকার যারা সর্দার ছিলেন, 22 জন সর্দার ছিলেন সম্ভবত। এদের মধ্যে মাজেদ সর্দার পারিবারিকভাবে আমাদের আত্মীয়। হ্যাঁ, মাজেদ সর্দার হলো আমাদের যেই পান্ডা গার্ডেনের মালিক ছিল, ঢাকার মেয়র হানিফ ভাই, হানিফ ভাইয়ের চাচা। তারপরে মাজেদ সর্দারের ভাই, আরেক ভাই কি সর্দার, আমার এক কাকি আম্মার বাবা ছিলেন। মাজেদ সর্দারও কাকি আম্মার চাচা হইতেন, বাপের বড় ভাই, মানে জ্যাঠা আমরা বলি। নাজমুল হুদা শাকিল কি লিখেছেন, মানে মুক্তিযুদ্ধ দেখলেই, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, হঠাৎ করে যেন একটা শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। 71-এর কত স্মৃতি, কত কথা। 55 ইয়ার্স চলছে। কি লিখেছে নাজমুল হুদা শাকিল, মুক্তিযুদ্ধের বীর সেনানী, স্যালুট আপনাকে, ধন্যবাদ। আই স্যালুট ইউ অল, মাই রেসপেক্ট ফর মাই motherland and for the people of my country, Bangladesh. তানবীর সরকার লিখেছেন, জয়, প্রেম ধর্ম, লাভ ইজ পাওয়ার। মসজিদের কমিটিতে যেসব ধর্ম বিক্রি করে খায়, তাদের একজনেরও ইমান ঠিক নেই। আমার কাছে প্রমাণ আছে। না, যারা, সবাই বলবা না ভাই, মসজিদ কমিটিতে সবাই খারাপ বা স্কুল কমিটিতে সবাই খারাপ,
মাদ্রাসার সবাই খারাপ নাও, প্রতিটি মানুষের মধ্যেও আমি একজন মানুষ, আমি দোষে গুণে মানুষ, আমারও অনেক দোষ আছে, অনেক গুণও আছে। তোমার মধ্যেও নিজেই দেখবা তোমার নিজের অনেক গুণ আছে, অনেক দোষ আছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, হিংসুটে মানুষগুলো পরনিন্দা পরচর্চা করে। তুমি 100 কোটি ভালো কাম করেছ, সেটার প্রশংসা খুব করবে না, ভেরি রেয়ার করে। কিন্তু একটা খারাপ কাজ করছো, এটার কথা মানে ঢোল পিটাবে। এই যে সেপুদা এতগুলি কবিতা লিখছি, এত কথা বলেছি, এত মোটিভেশনাল স্পিচ দিয়েছি, সবাইকে বলেছি, একটাই আমার অনুরোধ থাকে, প্লিজ কেউ মিথ্যা কথা বলবে না, মিথ্যা হলো পাপের মা। এই যে আমার এই কথাগুলো কেউ বলে না। হ্যাঁ, সেপুদা বলেছে মদ খাও মানুষ হও, মদ খাও ড্যাশ ড্যাশ করো, জার্মান শেপার্ড দিয়ে ড্যাশ ড্যাশ করাও, ঠিক আছে না? কিন্তু আমি যেগুলো বলি এগুলো একটা আর্ট হিসেবে বলি। এবং রাজনীতিবিদদেরকে, সবচেয়ে বড় যারা সমাজে ক্ষতি করেন, সমাজের, রাষ্ট্রের, দেশের, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করে, একজন ডক্টর ইউনূসকে আমি ছাড়ি। আমরা একসাথে কাজ করেছি, আমরা কমপক্ষে 25 বছর একসাথে কাজ করেছি, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। উনি আমার বয়সে সিনিয়র। এখন তিনি বাংলাদেশের প্রোটোকলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেই হিসেবে তার স্ট্যাটাস আলাদা, তাই না? কিন্তু ওয়ার্ল্ড যদি তোমরা, পৃথিবী যদি কনসিডার করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট, দি ওয়ার্ল্ড সেলিব্রিটি, সেখানে কোন বাংলাদেশের কোনো অস্তিত্ব আছে? বাংলাদেশেরই অস্তিত্ব নাই। ডক্টর ইউনূস তো দূরের কথা, কথা বলছে নাই। উনি তো টাকা দিয়ে দিয়ে বিভিন্ন মিডিয়াকে তার নাম প্রচার করেছেন, এটা তার একটা শখ। উনি শুধু মানে শুধু নোবেল প্রাইজ না, উনি অনেক প্রাইজ নিয়েছেন। এবং বাট আমি ভাই এসব মানে প্রাইজের পিছে ঘুরি না, আমি কাজ করতে পছন্দ করি। কোনো বিপদগ্রস্ত মানুষ কী করলে একটা দেশের উপকার হবে, একটা রাষ্ট্রের উপকার হবে, একটা মানুষ, একটা জনগোষ্ঠী স্বনির্ভর হবে। আমার কথা হলো সবাইকে স্বনির্ভর করা, নিজে খাবো অন্যদেরকেও খাওয়াবো, নিজে বাঁচবো অন্যদের বাঁচতে সাহায্য করব। কথা বোঝো নাই? এই যে সিফাতুল্লাহ আইডি দিয়া একজন আইসে, দেখো আমার ছবি, আমার নাম ইউজ করে নিচে লেখা, এটা আমার না, তবে তিনি আমার পক্ষে কাজ করছেন, এটা আমার শ্যাডো। দেখেছে কি, প্লিজ শেয়ার মাই ভিডিওস among your friends and family members. Love is power. সেফুদা, তারপরে আরো কি, সি মোর, এই সি মোরের পরে আবার সি লেস। ও মাই গড, এটা তো খেয়াল করে নেই। দেখো আমার তোমরা যেটাকে গাড়ি বলো, আমি বলি শব্দ বোমা। এবং আমার শব্দ বোমা হলো একটা আর্ট। এটা অনেক বড় বিজ্ঞ লোকরা বলেছে, অনেক বড় বড় দার্শনিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, অনেকেই বলেছে যে সেফুদা, কেউ আবার স্যার বলে, বুঝো না? আমার ছাত্র আছে অনেক, অনেক সচিব, জেনারেল আমার ছাত্র, অনেকে মরে গেছে। কিন্তু আমার বয়স কিন্তু আমি কখনো লুকাই না। আমি ব্রিটিশ, আমার জন্ম আমার বড় ভাইয়ের হিসাবে, যদিও আমার মা বাবা কোথাও লিখে রেখেছে কিনা, তো চৌকিদার লিখে রাখতো আমাদের হিসাব, আমি জানতাম। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক যেটা লিখেছে, এটা অনেক কম বয়স দেখাইছে। কারণ ওই স্কুলের গ্রামের মধ্যে ছিলাম, বুঝো না? কখন একবার মক্তবে, একবার কয় হাফেজ বানাইবো, একবার কয় হুজুর বানাইবো, মালা বানায়, মাদ্রাসায় পাঠায়, এইসব করতে করতে গ্রামের মধ্যে, আমাদের গ্রামে এত অজপাড়াগা,
পানির নিচে থাকতো 6 মাস, কাদা পানি এইসব করতে করতে ঘর থেকে বাহির হইতে দিত না। পাট খেতের মধ্যে ওই পোলাসোর ছেলে ধরা নিয়ে যাইতো, বুঝছো? তো বাড়ির ভিতরে থাকতাম, বাবা থাকতো লন্ডনে, মার চোখে চোখে সামনে রাখতো। আমরা 10 ভাই বোন ছিলাম, বুঝো নাই? তারপরে কাজের লোক থাকতো, বিভিন্ন জন পাহারা দিয়ে রাখতো। তো অনেক বড় যখন হয়েছি, তারপরে যখন বই কাঁধে নিয়ে স্কুলে যাইতে শিখছি, তখন স্কুলে গেছি। আমার বড় মামা ছিলেন, আমাদের পাশের বাড়ি মামার বাড়ি, মামা ছিলেন সেই স্কুলের শিক্ষক। মামা তো বোন সালেহা পড়তো, একসাথে আমরা পড়তাম। আমার মানে ভাই বোন সবাই দল বেঁধে যেতাম। হেডমাস্টার আমাদের কাছারিতে থাকতেন, হেডমাস্টারের সাথে যাইতাম, আবার আসতাম। নৌকা বর্ষাকালে কাজের লোক নৌকাতে করে নিয়ে দিয়ে আসতো, আবার স্কুল ছুটির সময় ঘন্টা বাজলে তার আগেই যাইয়া বসে থাকতো, নৌকাতে করে নিয়ে আসতো আমাদের। হেদায়তুল্লাহ স্যার, কেশরাঙ্গা, আমাদের গ্রাম থেকে দক্ষিণ পাশে, এই যে ডক্টর দীপুমণির মামার বাড়ি সেখানে, সেই গ্রামে কেশরাঙ্গা। কত স্মৃতি, কত কথা। হেদায়তুল্লাহ স্যারের ছোট ভাই আমিনুল্লাহ ছিলেন চেয়ারম্যান, বুঝছ? কি সুন্দর চেহারা এক একজনের, চোখের সামনে ভাসে। তো যেটা শুধু ঘুম ভাঙে যায়, রাতের বেলায় ঘুম থেকে উঠে গেছি, ঘুম ভেঙে যায়, এই খবর দেয় ওই যে আমার কিছু আছে পরিচিত পিঁপড়া বাহিনী, তারা আমাকে মেসেজ দেয় এই যে বাসের মধ্যে আগুন লাগিয়ে ড্রাইভার ঘুমের মধ্যে পড়ে ছাই হয়ে গেছে। আহারে কীভাবে ঘুমাচ্ছিল, হয়তো বা সকালে উঠে বউকে টেলিফোন করবে, মা বাবার খবর নেবে, টাকা পাঠাবে, লোকটাকে মেরে ফেলল। আচ্ছা, তার কি লাভ হইব? ইউনুসকে আনার জন্য একবার, মানে প্রভুদের হাত বদলের জন্যে, রাজনীতিবিদদের মানে লাভের জন্যে সরকার পরিবর্তন হয়। শেখ হাসিনা চালাইছে, আওয়ামী লীগ চালাইছে, লুটপাট করে খাইছে, তার আগে যারা ছিল তারা খাইছে, এরা 15 বছর খাইছে। এরা কয় হ্যাঁ তোরা একা খাস, আরও দে, এরকম করতে করতে মানুষ মাইরা ভাই শেষ করে ফেলায়। এই যে ড্রাইভার মরলো, আরও অনেক জায়গায় মরছে শুনছি, মারছে, ক্ষতিগ্রস্ত করে, আরও তো হবেই। আগামী দিন তো আরও কতজন, কত হাজার অ্যারেস্ট হবে, কত হাজার গুলি খাবে, কত শত মারা যাবে, হিসাব নাই। দুই পক্ষ মুখোমুখি হবে। হ্যাঁ, আমি বুঝতে পারি, কারণ আমি তো আন্দোলন করেছি সেই 1960 সাল থেকে রাজনীতি করি। 60 কি 1958 সাল, পিচ্ছি ছোট ছিলাম কিন্তু আন্ডা বাত্তি ছিলাম, বুঝছো নয়? 1958 সালে আমার বাবা লন্ডনে গেছে, এই তখন বড় ভাইরা রাজনীতি করতো, চাচা মামারা যারা সিনিয়ররা গ্রামের, এদের পিছে পিছে স্লোগান দিছি, আমার মনে আছে, বাংলা ভাষা রাষ্ট্রভাষা, বাংলা তাই। মানে বয়স কম কোথায়, 46 সালে জন্ম হইলে 52 সালে আমার বয়স কত? 6 বছর। 6 বছরের ছেলে তো বিরাট। আমি তো 3 বছর বয়সের সময় আমার মানে সব কথা মনে আছে। এমডি রানা আহমেদ, কি লিখেছে? রানা আহমেদ লিখেছে, সাইফ আহমেদ মানে হ্যালো লাভ ইউ। রানা আহমেদ লিখেছে সেফুদা রাজাকার। রাজাকার হইলেই ভালো ছিল রে, যা এই মুক্তিযোদ্ধা হইয়া ভাঙ্গা বেড়ে, এই যে আজকেও থেরাপি নিয়ে আইসি, বিশ্বাস করো, ভেতা 24 ঘন্টা। রাজাকার হইলে কি আমার মেরুদণ্ড ভাঙত? সাইফুদ্দিন মানিক, লাভ ইজ পাওয়ার। তোমাদের গ্রামের তোমার চাচাতো ভাই নাকি প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব এমপি ইলেকশন করবে জাসদ থেকে, আমারে বলে স্যার আমার জন্য দোয়া করেন, আপনি তো দোয়া দেন নাই। আমি ছিল এসব আজে বাজে দলের জন্য দোয়া দেই না, এবং তোমাকে কেউ ভোট দিবে না আমি জানি।
তোমার আত্মীয় স্বজন 2-4 জন হয়তো দিতে পারে। আর জাসদ আর রব, আসম রব এবং সিরাজুল আলম খান এরা অতি উৎসাহী। 30 লক্ষ মানুষ হত্যার জন্য তারা দায়ী। বাংলাদেশ বিনা রক্তপাতে স্বাধীন হতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এমনকি আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমরা কিন্তু এই ধরনের প্রস্তুতি ছাড়া এরকম যুদ্ধ লাগাই দিতে চাই নাই। যুদ্ধ করার কোনো দরকার ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ যেমন করে চলে গেছিল, পাকিস্তানিরা অটোমেটিক্যালি বঙ্গবন্ধুকে যদি প্রধানমন্ত্রী দায়িত্ব দিত তাহলে তো মানে স্বায়ত্ত শাসন পেয়ে যেত বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। তখন ধাপে ধাপে আমরা বিনা রক্তপাতে স্বাধীন হয়ে যেতাম। আমরা কোনো দরকার ছিল না। আর ভারতের সাথে সহযোগিতা নিয়ে, ভারতের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজীবন তাদের কাছে আমরা ঋণী। তারা এখন আমাদের প্রভু সেজে বসে আছে। তারা আমাদের ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, তিস্তা পানি দিয়েছে। তারা তো বাংলাদেশকে একটা কলোনি বানিয়েছে। সেজন্য আমার পিঁপড়া বাহিনীরা একবার 56 জন অ্যারেস্ট হয়ে দীর্ঘদিন জেলে ছিল। এই যে তারেক, নুরুল হক নূর, এরা জেলে ছিল। তোমরা কি জানো এদের উপরে কত নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ আমরা এগুলো নিয়ে কাজ করেছি, ওদেরকে গাইড করেছি, ওদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া থেকে শুরু করে যত রকম, ওদের পিছনে অনেক সময়, অনেক মেধা, অনলাইন শুধু নয় অফলাইনেও সরাসরি টেলিফোনে কথা বলেছি। আন্দোলন কি এমনি হয়েছে? আমার হাসুয়া পাখি এমনিতে চলে গেছেন? তিনি যেতে চান নাই, তাকে জোর করে ধরে সরিয়ে দেওয়া হয়েছে। এখনও ডক্টর ইউনূস সাহেব যাবেন না, স্বেচ্ছায় তিনি যাবেন না। তাকে চলে যেতে বাধ্য করা হবে, কারণ তিনি গত 14 মাসে 15 মাসে দেশের অর্থনীতির 12টা বাজিয়ে ছেড়েছেন। 50 লক্ষের উপর মানুষ বেকার হয়েছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, কোনো ফরেন ইনভেস্টর্স আসে না দেশে, কোনো শিল্প, নতুন শিল্প গড়ে উঠছে না। শিল্প যেগুলো করা হয়েছে শেখ হাসিনার সময় যত উন্নয়ন হয়েছে, সে এই ডক্টর ইউনূসের আমলে কোনো উন্নয়ন হয়নি। দেশের অবস্থা 12টা বেজে গেছে, অর্থনীতির অবস্থা একদম তলানিতে চলে গেছে। শুধু ফরেন কারেন্সি বলতে আমাদের রেমিট্যান্স, আমরা যেই টাকা পাঠাই, এই ছাড়া কোনো বৈদেশিক মুদ্রা আসার কোনো পথ নেই। গার্মেন্টস শিল্প থেকে যেটা আসতো, গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ একদম শেষ পর্যায়ে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ হেলেনা জাহাঙ্গীর, পারিবারিক আত্মীয়, আমার নাতিন নয়, সে বলল যে দাদা আমাদের 60,000 থেকে 90,000 কর্মচারী অর্ধেককেই ছাঁটাই করে দিতে হয়েছে, এবং আওয়ামী লীগের সময় যত টাকা চাঁদা দিতে হইতো এইসব রাজনীতিবিদ, টাউট বাটপারদের, চাঁদাবাজদেরকে, এখন সেটা 10 গুণ বেশি হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ হত্যা করছে, ঘরে গিয়ে মানুষ হত্যা করছে, ছাত্রলীগ করেছে বলে তাকে খুঁজতে গিয়ে না পেয়ে সেই ছাত্রলীগের নেতার মা নামাজ পড়ছিলেন ঘরে, মাকে গিয়ে নামাজরত অবস্থায় মেরে ফেলেছে, শাসিকে মেরে ফেলেছে। এরকম হাজারটা ঘটনা, চাঁদাবাজি এবং মব ভায়োলেন্স, তারা নাম দিছে মব জাস্টিস। আমি বলেছি নো, এটা জাস্টিস কেন হবে? মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। শান্টিং খেয়ে, সেফুদার শব্দ বোমা খেয়ে ওই সব সমন্বয়করা, আমি বলেছি সমন্বয়কদের নুনুর গোড়া কেটে দিতে হবে, একদম ফাটাইয়া ফেলানো হবে। আমার বাড়ির কাছে একটা দাঁড়িয়েওয়ালা এক শয়তান শিবিরের ক্যাডার ছিল, সন্ত্রাসী, নাসিরউদ্দিন পাটারি। আমি হুকুম দিচ্ছি তাকে শাহরাস্তিতে
অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটালিকে তোমরা যেখানে দেখবে সেখানেই তার নুনুর গোড়া কেটে দিবে, আমার শাস্তি নুনুর গোড়া কেটে দিবে। কোনো সমন্বয়ক পরিচয়ে যে কুত্তার বাচ্চা দিবে তার নুনুর গোড়া কেটে দিবে। আজকের নির্দেশ আমার, আমার পিঁপড়া বাহিনীকে নির্দেশ দিলাম, কোনো সমন্বয়ক, প্রাক্তন সমন্বয়ক, কোনো চাঁদাবাজ, কোনো বেয়াদব সিনিয়রদেরকে সম্মান করে না। বিএনপির অনেক প্রাক্তন মন্ত্রী, অনেক সিনিয়র নেতা আছেন, আমিও সমালোচনা করি, কিন্তু আমার বয়সের ম্যাক্সিমাম বর্তমানে বাংলাদেশে এরকম সচেতন রাজনীতিবিদদের মধ্যে অথবা শিক্ষকদের মধ্যে আমার বয়সের 80 বছর বয়স খুব কম লোক আছে, তাই না? আছে যেগুলো ইনভ্যালিড। প্রফেসর ইউনুস সাহেব আমার সিনিয়র, তারও আমি সমালোচনা করি, একসাথে কাজ করেছি। তিনি কি ঘোড়ার ঘাস কেটে নোবেল পুরস্কার পেয়েছেন? তার কোনো অবদান নেই। এই ভদ্রলোক আমার নিজের চোখে দেখা 18 থেকে 20 ঘন্টা কাজ করে ভাই, তার হ্যাবিট হয়ে গেছে। কাজ পাগল, কর্মকাজ পাগল মানুষ। ছাত্র জীবন থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কঠিন পরিশ্রমী একজন মানুষ, অত্যন্ত ধৈর্যশীল, এবং তিনি ধীরে গতিতে, উনি স্লো অ্যান্ড স্টেডি কাজ করেন। ধাপ উনি ফট করেই মানে লাভ দিয়ে গাছের আগায় উঠেন না, তাকে সময় দিতে হবে। আর এই যে যারা নির্বাচন করছ ক্ষমতায় আসার জন্য, এরা লুটপাট করার জন্য, এখন চাঁদাবাজি করে, চুরিদারি করে, ডাকাতি করে, খুন করে মানুষের টাকা নিচ্ছে, কিন্তু তারা তখন ক্ষমতায় এসে বৈধভাবে সেটা করবে, যেটা শেখ হাসিনা করেছে। 15 বছর তোমাদের এখনো আক্কেল হয় নাই যে নির্বাচন কখনো মানুষের মঙ্গল করে না, কোনো মুক্তি আনে না। মানুষের মুক্তি আনে এই বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যদি সরকার গঠন করা হয়। আন্দোলন করা হয়েছে কিন্তু কিছু টাউট বাটপার, 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আশরামসরা আমাদের এই আন্দোলনের ফসল তাদের ঘরে নিয়ে গেছে। তারা কালো শক্তি, কালো হাত, ওই যে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই যে কথা বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কিশোরগঞ্জের ফজলু ভাই, তোমরা তাকে একজন মুক্তিযোদ্ধা, আমার আপন ইমিডিয়েট বড় ভাই নুরু ভাইয়ের সাথে সিরাজুল আলম খান দাদার ক্যাম্পে তারা দেরাদুনে প্রশিক্ষণ দিয়েছেন, এবং তিনি একজন কমান্ডার ছিলেন। তাকে তোমরা বলো অসম্মান করে ফজু পাগলা। আমার ছেলে স্বপ্নের কাল, লাভ ইজ পাওয়ার। আব্বু পাওয়ার কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি, আমি লাইভে। আব্বু তোমার একটু পরে কল দেই। হ্যাঁ, ওকে বাই। ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে, আমার ছেলে, আমার একমাত্র সন্তান স্বপ্নীর। আচ্ছা শোনো, আহারে টেলিফোন এসে একটু কথার খেয়েই হারিয়ে ফেলেছি, তাই না? ফ্লো, সব কথার শেষ কথা, আমি নির্বাচন চাই না। তোমরা সবাই প্রফেসর ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। জনগণ সহযোগিতা না করলে সবগুলো রাজনৈতিক দল, সব নেতারা, সব দল মিলে সহযোগিতা করতে হবে। এবং ডক্টর ইউনূস সাহেবের পলিসিগত কিছু ভুল আছে। তিনি সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে দূরে সরিয়ে রেখে দেশ কী করে চালাবেন? ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শতকরা 70 থেকে 80 ভাগ মানুষ, যেমন আমি কিন্তু আওয়ামী লীগ জীবনেও করি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে বাংলাদেশে জড়িত থাকি নাই। ছাত্র অবস্থায় ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন। দেশ স্বাধীন হওয়ার পর এটা আমার এই অনেকটা হুমজিক্যাল ইউনিভার্সিটিতে আমার বন্ধুরা বেশিরভাগ জাসদ করতো, আমাকে নিয়ে, আমি জানতাম না, আমার নিয়ে জাসদ ছাত্রলীগের কোষাধ্যক্ষ বানিয়ে দিছে। কারণ দেখছে মা বাপ লন্ডনে থাকে, ছুট্টু টাইটি করে চলে, টাকা পয়সা আছে, বোঝো না, এই জন্য কোষাধ্যক্ষ বানিয়ে দিছে। পরে আবার আহ্বায়ক বানাই দিছিল, বড় নেতা বানাইতে চাইছিল, সেন্ট্রালের প্রেসিডেন্ট হইতে কইছে। বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রেসিডেন্ট বানাইতে চাইছে, আমি হই না। আমি হচ্ছে নৌন মাপ চাই ভাই, আমি এসব পছন্দ করি না। যুদ্ধ শেষে দেশের উন্নয়ন করব, লেখাপড়া শেষ করে লন্ডন চলে যাব,
এটা ছিল প্ল্যান। তো আমি যেটা বলছি, তোমরা সবাই হুমজিকারি ওই যে টাউট নেতাদের, পলিটিশিয়ানদের, যাদের ৩৫ বছর আগে যেসব রাজনীতিবিদদের মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসছি, যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা, আমার মেরুদণ্ড আজও ভাঙা, প্রতিদিন আমাকে থেরাপি নিতে হয়, ওষুধ খেতে হয়, ইলেকট্রিক থেরাপি নিতে হয়, ম্যাসেজ নিতে হয়, আরও অনেক ধরনের থেরাপি। সেই দেশ কি স্বাধীন হয়েছে? সেদেশ কি শত্রুমুক্ত হয়েছে? হ্যাঁ, বিদেশি শত্রু মুক্ত হয়েছে, পাকিস্তানি শত্রু মুক্ত হয়েছে, কিন্তু প্রতিবেশী ভারত এখন আমাদের শত্রু। এই শত্রুর কবলে আমরা পড়েছি। দূরের ছোট শত্রুর হাত থেকে আমরা দেশকে মুক্ত করেছি, কিন্তু তার চেয়েও আরো বড় শত্রুর কবলে পড়েছি। শিয়ালের হাত থেকে মুরগি যেমন হয়তো দৌড়ে যা পালাইছে, কিন্তু পরে যাইয়া সে পড়ে গেছে বাঘের সামনে। বাঙালিরা আমরা ঠিক বাঘও নয়, সিংহের সামনে পড়ে গেছে। ভারত আমাদের, ঘুরাইয়া বলি, পাকিস্তান ২৪ বছরে আমাদের যত ক্ষতি করেনি, যত শোষণ করেনি, তার চেয়ে ভারত ২৪ ঘন্টায় তার চেয়ে ১০০০ গুণ বেশি শোষণ করেছে, লুণ্ঠন করেছে। আমাদের সোনা দানা হীরা মাণিক্য যত কিছু, ক্যান্টনমেন্টের অস্ত্র, পাকিস্তানি আর্মি যেসব ৯০,০০০ ৯৩,০০০ সৈন্য যে অস্ত্র রেখে গেছে, সারেন্ডার করেছে, সেগুলো ভারত ট্রাক ভরে ভরে নিয়ে গেছে। কুমিল্লা ক্যান্টনমেন্টের অস্ত্র তো নিয়েছে, ফার্নিচার নিয়ে গেছে, কার্পেট সোফা সেট পর্যন্ত নিয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। ওকে, কাজেই এবং ঢাকার ইসলামপুরের সোনার দোকান রে ভাই, রূপার দোকান, হীরার দোকান, কাপড়ের বড় বড় কাপড়ের আড়ত, করাচির থেকে শিপ ভর্তি করে যেসব আনা হয়েছিল, সেইগুলি সব ট্রাকের পর ট্রাক, লরি ভর্তি করে সেনাবাহিনীর, ভারতের দিনের পর দিন, মাসের পর মাস লাইন ধরে নিয়ে গেছে। সেগুলো বাধা দেওয়ার কারণে সর্বপ্রথম মেজর জলিল বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী ছিলেন। বন্দি করে তাকে বাংলাদেশে রাখেনি, ভারতে নিয়ে গেছে। আরেকজনকে মেরেই ফেলেছে, কমরেড BM করিমুল্লাহ, যিনি আমার কমান্ডার ছিলেন কমিউনিস্ট পার্টি থেকে। আমরা কমরেড প্লাটুন করেছি, আলাদা কমরেড প্লাটুন ছিল। আই ওয়াজ হিজ সেকেন্ড ইন কমান্ড। কমরেড BM করিমুল্লাহ একজন ভাষা সৈনিক ছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ি। আমার মায়ের সম্পর্কে চাচা হতেন, আমরা নানা ভাই বলতাম। এই যে গত ১.৫-২ বছর আগে তিনি ইন্তিকাল করেছেন ১১২ বছর বয়সে। তাকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে অ্যারেস্ট করে একদম পায়ের মধ্যে শিকল বেঁধে আর্মির ট্রাকের পিছনে বাঁধে, মানে পাকা রাস্তা দিয়ে টেনে, তার আগে তো মেরে অজ্ঞান করে ফেলেছে। এমন মারা মারছে, দাঁত মাত ফেলে দিয়েছে। আমরা শুনেছি যে মারা গেছে, মারা যায় না, অজ্ঞান অবস্থায় তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। কুমিল্লা পরে কুমিল্লা জেলখানায় ছিল। তার উপর জঘন্য জুলুম করেছে, কারণ আগরতলা দিয়ে যখন যেসব নিয়ে যেত উনি বাধা দিয়েছিলেন। কুমিল্লা আমাদের বাড়ি থেকে কাছে, আমি তো হেঁটে হেঁটে ভারতে গেছি। কুমিল্লা, বিবির বাজার, এগুলো আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আমাদের বাড়ি একেবারে শাহরাস্তি, তো ওই বরুড়া লাকসামের কাছাকাছি, একটু গেলেই কুমিল্লা শহর, লালমাই পার হইলেই। ইলিশের বাড়ি চাঁদপুর, এই যে শাহরাস্তি। কি খাবার শাহরাস্তি, এদের কোন গ্রাম আমারে বুঝাইতে পারে নাই, সেদিন খাইছে শান্তি। আমি বলেছি দেখো, ৩৫ বছর আগে আমি দেশের থেকে চলে আসছি, আমি জানি না তো শাহরাস্তিতে, আর ঢাকায় ছিলাম, গ্রামে কম যেতাম। সে তার বাসা কোথায়, কাজে হসপিটালের পাশে। আমি কেউ হসপিটাল কোথায় এটাই তো জানি না। হে কয় হসপিটাল রোড আমার বাসা, কি কয় হসপিটালের পাশে, দক্ষিণ না পূর্ব দিকে। আবাল বুঝছো,
ইলিশের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, ইলিশ মাছ খাইয়া খাইয়া মাথায় কি বুদ্ধি হয় নাই? আচ্ছা, অনেক কথা বললাম, বুক ব্যথা করে, অসুস্থ ভাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দেশে অশান্তি দেখতে পারি না, আমি ঘুমাইতে পারি না, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। ঘুম থেকে উঠে আবার এই যে ফিজিওথেরাপি করে ভাঙা মেরুদণ্ডের থেরাপি কইরা বাড়িতে আইছি, কেনাকাটা করে আইছি। এখন এই যে রান্না করব, ৮০ বছরের যুবক দেখেছ? হ্যাঁ, তোমরা তো ৩০ বছর না হইতে বুড়া হয়ে যাও। সেফুদার বয়স কথা ৮০ বছর। ওকে, ১০০ বছর হইতে ২০ বছর বাকি। হে তরুণীরা, তোমরা যে আমার লোকের লাইন ধরো, মনে করছো আমার কোটি কোটি টাকা আছে, আমার বিয়ে করলে ভিয়েনাতে আইতে পারবা, ইউরোপে আইবা, এখানকার নাগরিক হইবা, পরে তোমার পরিবারের সবাইকে নিয়ে আসবা, কোটিপতি হইবা, তারপরে সেই ওইসব আমার কোনো টাকা পয়সা নেই, জায়গা জমি নেই, ঘর বাড়ি নাই। এখানে এটা ভাড়া বাড়ি, বুঝতে পেরেছ? এটা ভাড়া বাড়ি। এই যে দেখো, এক রুমের বাড়ি, এক রুমে থাকি, ঘুমাই। দেখো, একটা খাটও নাই, গরিব। এই যে দেখো, আমি ফ্লোরে ঘুমাই, ওই যে হিটারের পাশে, ভাঙা মেরুদণ্ড, ওই হিটারের সাথে পিঠ দিয়া তারপরে ঘুমাই। বাহিরটা খুব সুন্দর, ব্যালকনি আছে। বাহিরে আজকে খুব কুয়াশা, এত সকালবেলায় পুরা কুয়াশা ছিল, বরফ পড়েছে রাতে, বুঝেছ? আর আমার সবচেয়ে প্রিয় হলো আমার বই। আরও ওই পাশে আরও বই আছে, বইয়ের মানে মাটির নিচে আরেকটা আছে, বেজমেন্ট। তারপরে দেখো, আমি লেখাপড়া করি, আমার হলো সব লেখাপড়া, কবিতা। এই যে দেখো, SMS ভালোবাসা, আবুল হাসনাত মিল্টন, কবি আবুল হাসনাত মিল্টন। তার অনেকগুলো কাব্যগ্রন্থ, ৬টা অথবা ৭টা কাব্যগ্রন্থ আমাকে প্রেজেন্ট করেছিল। সে আগে ভিয়েনাতে আসলে আমার বাড়িতে থাকতো, অস্ট্রেলিয়াতে থাকে। তার একটা চ্যানেল আছে, তোমরা দেখবা, রূপান্তরের সত্য। তারপরে দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত এই শতাব্দীর প্রেমের কবিতা। হ্যাঁ, আরও আছে আমার অগণিত। এই যে দেখো, গীতাঞ্জলি। গীতাঞ্জলি আমার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি, অনেক কবিতা এখানে। তারপরে এই যে দেখো, দি নবেল কোরআন, দি নবেল কোরআন, আল কোরআন, আরবি এবং ইংরেজি অনুবাদ সহ। এটা এত ছোট লেখা, আমি এই যে দেখো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, তাও ভালো করে দেখতে পাই না। চোখের নতুন চশমা বানাইতে দিছি, 22 তারিখে আসবে। আমি ছোটবেলা থেকেই নতুনকে জানার আগ্রহ, এবং জানতে হলে পড়তে হবে, দেশ ভ্রমণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে আমিও 18 ঘন্টা স্টাডি করি, টক শো দেখি, খবর দেখি, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি। অজানাকে জানার জন্যে, নতুনকে জানার তীব্র আকাঙ্ক্ষা থেকে আমি শিখতে পেরেছি, শিখতে চাই। তোমরা শিখো না কেন? তোমাদের আগ্রহ নেই জানার? আমার ছোট বউ কল করেছিল, আচ্ছা আমি কথা শেষ করে তারপরে কল করব। আরও কল করেছে ওই যে গোলাম আজমের আত্মীয়, দেখি দেখি তোমাদেরকে দেখাবো। গোলাম আজম রাজাকার ছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, সেটা একটা চ্যাপ্টার। কিন্তু তুমি আমার পারিবারিক আত্মীয়, এখন এটা তো আমার অপরাধ না, তাই না? তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, প্রফেসর ছিলেন।
আল্লাহকে কালকে খুব মজা করছি 7টা বিয়ে করছে সে, বুঝছ? গোলাম আজম সাহেবের আত্মীয় হয়, হের খালি বিয়ে করছে এখানে, এই অস্ট্রিয়ার নাগরিকত্ব পাইছে, আজহার তার নাম। আমি কি কয়টা বিয়ে করছো? কয় 7টা। আমি এখন কানে ধরা, বলো যে জীবনে আর বিবাহ করিব না। কয় না ভাই, আর বিবাহ করিব না। খুব ফান করে আমার জুনিয়র, কিন্তু হাজি সাহেব 4বার না কয়বার হজ করছে মনে হয়। এই দাঁড়ো না কেন? আচ্ছা, বিদায় নেই। তারপর আমার ছোট বউ কল করেছিল, জরুরি কথা আছে হয়তো মা। তো আমি বলি কি, আর মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে আমার সংগ্রাম চলতে থাকবে আজীবন। যারা এই দেশের স্বাধীনতাকে, দেশের নাম পাল্টাইতে চাও, পতাকা পাল্টাইতে চাও, জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাও, তাদের খবর আছে। রাজাকার আলবদর আল শামদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা আজ নয়, সেই 1971 সাল থেকেই, আরও আগে ছোটবেলা থেকেই আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। হ্যাঁ, সেবুদার জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করার জন্যে, সত্য প্রতিষ্ঠার জন্যে। মিথ্যার বিরুদ্ধে আমার সংগ্রাম চলছে, চলবে। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। আমি কোনো ব্যক্তি পূজা করি না, ওকে? লাভ ইজ পাওয়ার। আর আমি নির্বাচন চাই না। বর্তমানে যেভাবে আছে, একটা জাতীয় সরকার গঠন করে প্রফেসর ইউনূস সাহেব আপনি প্রেসিডেন্ট হন। কারণ আমাদের চুপ্পু ভাই কারানি মার্কা মানুষ, হেরে দিয়া প্রেসিডেন্ট তার মানায় না, তাকে দিয়ে কোনো কিছু হয় নাই, কোনো রকম প্রতিবাদ, কোনো অ্যাকশান তিনি নেন নাই। কাজেই চুপ্পু ভাইকে আমি চাই না, প্রেসিডেন্ট হিসাবে চাই না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন, একটা জাতীয় সরকার গঠন করেন, ভালো, মেধাবী, সৎ, নিষ্ঠাবান, কর্মঠ কিছু রাজনীতিবিদদেরকেও নিতে পারেন। এবং এর মধ্যে আপনার প্রিয় ছাত্র মাহমুদুর রহমান মান্না ভাই আমার অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধাভাজন। আমরা প্রায় সমবয়সী, হতে পারে আমার থেকে বয়সে ছোটও হতে পারেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে আমার আগে ভর্তি হয়েছেন। ওই যে আমি বলেছি আমার শুরুই হয়েছে দেরি করে, সেজন্যে আমার অনেক জুনিয়ররা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি আমার সিনিয়র হয়ে গেছে। এমনটি হয়, কোনো ব্যাপার না। কিন্তু আমি যে পর্যায়ে যেতে পেরেছি, বর্তমানে সারা পৃথিবীতে কেউ আমার সমমর্যাদায়, সমমানে আসতে পারেনি। কারণ আমি প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। ঠিক বলি নাই? হিংসা হয়? আমার মতো হতে চাও? জীবনেও পারবে না। ইয়েস, চেষ্টা করো, কাছাকাছি যেতে পারবে, তবে আমার মতো হতে পারবে না, এটা আমি শিওর। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। তবে আমার মূল স্লোগান জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। এখন জয় বঙ্গ বলাটা সমীচীন হবে না, কারণ বঙ্গ এখনো স্বাধীন করতে পারেনি। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড, মায়ানমারের আরাকান প্রদেশ, বাংলা ভাষাভাষীদের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতিরাষ্ট্র, সেটার নাম হল বঙ্গ। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, যেটা কোনো আসমুদ্র হিমাচল। কি বুঝছ? এখন যদি এই কথা বলি তাহলে আবার আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে পারে, বুঝো না? যদিও আমার কথাটা, আমার এক ছোট ভাই, যদিও সে রাজাকার, মাহফুজ, এই যে বর্তমানে তথ্য উপদেষ্টা, হে আমার নানির বাড়ির কাছে, বুঝছো, বাড়ি নোয়াখাইল্লা, হাতে নোয়াখাইল্লা। কিরে মাহফুজা, আমার কথা নিয়ে লাগাই চালাই দিছ? হ্যাঁ, নিজে দার্শনিক হইতে গেছ তুমি? মাস্টার মাইন্ড। শেখ হাসিনাকে সরাইছে আমি। মৃত্যুক ধোকাবাজ, প্রতারক, ছোট লোক, গরিব, নোয়াখাইল্লা খাটাস, গরু চোর। তুই এটা বল যে তুই আমার পিঁপড়া বাহিনী ছিলি, বলবি যে মাস্টার মাইন্ড হলো
সেফুদা, ওকে? এবং আমার কমান্ডারদের মধ্যে প্রথম শ্রেণীতে ছিল তারেক রহমান ওরফে আম তারেক, নুরা পাগলা, এরা ছিল আমার কমান্ডার। তুই কে? তুই কোথায় ছিলি? তুই কই ছিলি? শয়তান! নোয়াখালীটা খাটার ছোট লোক, গরিব। শেখ হাসিনার সময় 3 বেলা ভাত খাইছি, এখন 1 বেলাও খাইতে পারস না। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।